তো গরমে মানুষ মানে যেমনভাবে পারছে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছে আর কি। ওকে টান সবাই কি একদিন ওই পথের যাত্রী হতে হবে, কেউ আগে কেউ পরে। আমরা সবাই এসেছি, সবাই ফিরে যাব যে যার জায়গায়, তাই না? কদিনে রঙ্গমঞ্চে মানে একটু রঙ্গ তামাশা করে নিয়ে যে যার মতো ফিরে যেতে হবে আমাদেরকে। নমস্কার, গুড মর্নিং। আবার একটু নতুন দিনের সকালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ফ্রিজটায় ছিল লো ভোল্টেজ। মানে গত পরশু দিন এরকম হয়েছিল, রাত্রি 2টা আড়াইটা নাগাদ গিয়েছিলো, আর কালকে একদম 2টোর সময় গেছে, মানে লো ভোল্টেজ। আর আসেনি এখনও পর্যন্ত, লো ভোল্টেজই হয়ে আছে। তো ইনভার্টার আছে আমাদের, কিন্তু ঘটনা হচ্ছে ইনভার্টারটারও অনেক বয়স হয়ে গেছে। এবার শাশুড়ির ঘরে ফ্যান চলছে, আমাদের ঘরে ফ্যান চলছে, ছেলেটার ঘরে ফ্যান চলছে। তাহলে 3টে ঘরে যদি ফ্যান চলে তাহলে ইনভার্টার তো বেশিক্ষণ ব্যাকআপ দিতে পারবে না। তো সেই কারণে ছেলেটাকে আমাদের ঘরে ডেকে নিলাম। তো এবার 3জনে ঘাসাঘাসি করে শোয়া, বুঝতেই পারছেন রাত্রে একদম ঘুম হয়নি। আর 5টার দিকে ইনভার্টারের ব্যাকআপ শেষ হয়ে গেছে। ইনভার্টার আর মানে টিট টিট করে আওয়াজ দিচ্ছে, তো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হলো। মানে তারপর থেকে আর ঘুম আসেনি। উঠে পড়লাম, উঠে কাজ ফাজ করে নিলাম, নিয়ে এখন একটু না বসে পড়েছিলাম। মানে অতটা ভোরে উঠেছি, তার উপরে হচ্ছে আবার প্রচণ্ড গরম, একটু পাখা চালিয়ে বসবো সেটাও তো পারছি না। কাজে প্রচণ্ড গরমের মধ্যে এই টুকটুক করে কাজকর্ম করছি। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে জানাই আন্তরিক স্বাগতম। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তো কাপড় জামাগুলো এখন ধুয়ে নিয়ে এসছে, এই যে এগুলো এবার চটপট করে মেলে দিই, তারপর রান্নাবান্না করবো। আর শাশুড়ি দেখলাম আনাজ সবজি কাটছে, দেখলাম পাট শাক কেটেছে আর ওই পটল আলু কেটেছে। তো দেখি আর কি কেটেছে, কী দিয়ে কী করি। আর বড় বড় মৌরলা মাছ আছে, ভাবছি যে ওইগুলো পটল আলু দিয়ে ঝোল করবো। কারণ হাজবেন্ড না ওই মাছের ঝোল খেতে পছন্দ করে, আমার ছেলেটাও ভালোবাসে। আমার মাছের ঝোল অতটা ভালো লাগে না, কিন্তু ওরা ভালোবাসে। তো দেখি যাই হোক গিয়ে করবো। আগে চটপট করে কাপড়গুলো মেলে দিই, 7:30টার মতো বাজে। সকালবেলার পরিবেশটা একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে আমাদের বাড়ির সামনে হচ্ছে পাকা রাস্তা, আর ওটা হচ্ছে রঞ্জনের চিকেনের দোকান। আর এই দেখুন না, ডিঙ্কাদের ওই যে ডিঙ্কা আমার কাছে পড়তে আসে, ওদের আর কি যে উপরের সব ছাদে খড় বিছিয়ে দিয়েছে। প্রচণ্ড গরম তো, আর উপরের ঘরে ওরা থাকে, ডিঙ্কারা থাকে না, ডিঙ্কারা নিচের ঘরে থাকে, কিন্তু কাকু কাকিমারা উপরের ঘরে থাকে, দোতলার ঘরে। তো সেই কারণে উপরের ছাদে খড় দিয়ে দিয়েছে। এত গরমে মানুষ মানে যেমনভাবে পাচ্ছে একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছে আর কি। আর এইখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন এই গাছটা, আমাদের ওই দিকে এক কাকিমা আছে, মানে আমার শ্বশুরেরই কাকাতো ভাই হয়, খুড়তুতো ভাই। তো তাদের আম গাছ, কিন্তু কাকিমার ছেলে বৌমা দুজনেই দিল্লিতে চাকরি করে, দিল্লিতে থাকে, সেই কারণে ওদের আর কি আম পারবে। কাকুরও বয়স হয়ে গেছে, খুব একটা গাছে পালায় উঠতে পারে না, পারতে পারে না। আমাদেরকে তাই বলছে যে আমগুলো তোমরা পেরে নিও, পরে নিয়ে তোমরা খেও। কিন্তু আমাদেরই বা কে আম খাবে? হাজব্যান্ডের তো ব্লাড সুগার, ও তো আম খাই না, আর আমাদেরই বা কে পারবে? তো সেই কারণে আমাদের আর কিছু বলা হয়েছে যে অন্য কাউকে দিয়ে যদি পারো পারিয়ে নিও। আর সব পরিবেশটা দেখুন, চারিদিকে একদম শান্ত পরিবেশ, এখনও পর্যন্ত মানুষের কোলাহল পাওয়া যাচ্ছে না, শুধু গাড়ি ঘোড়াগুলোই যাচ্ছে। তো নিচে চলে আসলাম, তো দেখি শাশুড়ি কি কোটাকুটি করে রেখেছে। এই যে এখানে কুটেছে হচ্ছে আলু, পটল, করলা, পেঁপে। ভাতে দেওয়ার জন্য মনে হয় করলা পেঁপেটা রেখেছে, হাজব্যান্ড যেহেতু করলা পেঁপেটা ভাতে খায়। আর এদিকে না এই সবজিগুলো আমার স্টুডেন্ট যে ডিঙ্কা, ওর মা দিয়ে গেল ওদের সব খেতে, মানে এই ধুঁদুল, তারপরে ওই ঢ্যাঁড়স ওদের চাষের, আর কুমড়োটা আর এই পটলগুলো হচ্ছে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে আর কি, তাই আমাদেরকে দিয়েছে। তো চলুন এবার রান্নাবান্না করি, কারণ বেলা হয়ে যাচ্ছে, হাজব্যান্ডের আবার বেরোনো আছে।
তো রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি। আর এবার মাছের ঝোলটা নিয়ে যাই। আর কারেন্ট নেই তো আমাদের এখানে, ইনভার্টারটা আবার একটু চার্জ হয়েছে, দিয়ে আবার একটু হাজব্যান্ড ভাত খাচ্ছে তাই একটু চালিয়েছে। মানে এই গরমে প্রত্যেক ঘরে ঘরে মানুষের এসি, আর কত লোড টানবে, তো সেই কারণে এসির জন্য সব মানে এরকম হচ্ছে। হাজব্যান্ড ছোটো মাছ খেতে ভালোবাসে। প্রচণ্ড গরম, হাত ধরা যাচ্ছে না। চুনো মাছের টক আনি, গরমে নাজেহাল অবস্থা। এখানে কি গরম, গরমটা ফ্যাক্টরি। তো তাড়াতাড়ি করে স্নান টান করে সবাই মিলে ভাত খেয়ে নিলাম, কারণ হচ্ছে শাশুড়ি স্নান টান করে পুজো করে বসেছিলেন, সেই কারণে আমিও তাড়াহুড়ো করে স্নান টান করে নিলাম, নিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিলাম। আর এদিকে আমার ছেলে দেখুন না, ভাত খেতে বসে এক গ্লাস জলকে দিয়েছে উল্টে, একদম পুরো আমাদের ভাত খাওয়াটাই মাটি করে দিল। এক তো টেবিলময় হয়ে গেছে, তার উপরে এই দেখুন নিচে পুরো একদম বারান্দা ভেসে যাচ্ছে। তো আমাকেই সেই মাসুল গুনতে হচ্ছে। ছেলে মেয়েদের ভুল অন্যায় দোষ ত্রুটিগুলো মাসুল কিন্তু বাবা মায়েদেরই গুনতে হয়, তাই না? আমি তো ঠিক বললাম কথাটা নাকি? তো যাই হোক, এদিকে দেখুন আবার কলে ছিল অনেক কাঁচা ধোয়া জামা প্যান্ট, কাঁচা অনেকগুলো বলবো না, অল্প স্বল্পই ছিল। ছেলেটার এক সেট জামা প্যান্ট পরতে যাচ্ছিল 2 দিন ধরে পরে, তো সেই কারণে আজকে আবার একটু কেচে দিলাম। কেচে দিয়ে মানে ধোয়ার টাইম পাইনি, তাড়াহুড়ো করে ভাত বেড়ে আগে ভাতটা দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। এখন কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে একবারে সমস্ত সব ধুয়ে নিয়ে উপরে যাব আর কি, ছাদে মেলে দেবো গিয়ে। আর এই তাড়াহুড়ো করে না, আমি প্রত্যেক দিন এরকমটাই হয়, খাওয়া দাওয়া করে মানে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ছাদে যাই কাপড় জামা মেলতে। আর এই ওড়নাটা দেখছেন, এটা ওই ফ্রিজের উপরে রাখা থাকে। গতকাল কুমড়োর তরকারি করেছি সন্ধ্যাবেলা, কুমড়োটা কেটে রেখেছি। ও বাবা, কুমড়োর ওই আঁতি যেগুলো খোসা টোসা ওই সমস্ত সব ইঁদুর, বড় ইঁদুর ঢুকছে, ঢুকে ওই ফ্রিজের ওপরে তুলে সব নোংরা করেছে। ফ্রিজের নিচেটাও নোংরা করেছিল, ওপরটাও করেছিল। তো ওই সমস্ত সবার জন্য আজকে কেচে দিলাম ফ্রিজের এই ওড়নাটা। আর আজকে দেখি ইঁদুরের ব্যবস্থা কিছু একটা করতেই হবে, তা না হলে হচ্ছে না। বেশ কদিন ধরে বড্ড জ্বালাচ্ছে। আর একটা গোটা কুমড়ো, আমাদের বেশ কয়েকটা গোটা গোটা কুমড়ো কেনা হয়েছে ওই খাওয়ার জন্য, তো একটা গোটা কুমড়োকে দেখছি নষ্ট করেছে, মানে দাঁত দিয়ে কেটেছে। তো সেটাকে তো মানে তাড়াতাড়ি করে কেটে রান্না করতে হবে, না হলে পচে যাবে, মানে এইরকম উৎপাত আরম্ভ করেছে। তো আজকে ব্যবস্থা একটা কিছু করবো সন্ধ্যার দিকে দেখি। আর এদিকে সব ধোয়া মাজা করে পরিষ্কার করে নিয়েছি, যত যেখানে কৌটো টৌটো ছিল। আমি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, অগোছালো এদিক ওদিক জিনিসপত্র দেখলে আমার ভালো লাগে না। যে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করে ব্যবহার করবো, এটাই আমার মতামত। আপনাদেরও কি তাই? একটু কমেন্ট করে জানাবেন। তো সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিলাম, এবার ওপরে যাব। ঝাড়ুটাও একটু ধুয়ে দিয়েছি, কারণ ঝাড়ুটা দিয়ে উঠানটা ঝাড় দিয়েছি। আর উঠান ঝাড় দিয়ে যেদিন যেদিন ঝাড়ু দিয়ে সেদিন আমি ঝাড়ুটা আর কি একটু জল দিয়ে ধুয়ে ওইভাবে দিয়ে দিই আর কি, শুকিয়ে যায়। তো এখন চলুন নিচের কাজগুলো মোটামুটি মিটিয়ে নিলাম, এবার উপরে যেতে হবে। উপরে গিয়ে কাপড় জামা মেলে দেবো, দিয়ে একটু বসবো, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে, আর ভালো লাগছে না। আর এই আজকে না একটু হাওয়া বাতাসও হচ্ছে না। আর দোতলাটায় আমাদের এই ট্রাঙ্কটা কিন্তু রাখা আছে বলে এক পক্ষে খুব সুবিধা, জানেন। এবারে কলের জল কিন্তু একদম পুরো ঠান্ডা, মানে অল্প একটু হয়তো পাইপের জলটা গরম বেরোচ্ছে, তারপরেই সাথে সাথেই ঠান্ডা জল বেরোচ্ছে, কারণ ট্যাঙ্কটা যেহেতু ভিতরে আছে, তো সেই কারণে রোদ্দুর পাচ্ছে না একদমই। আর এই ঘরটায় সব আলু পেঁয়াজ মানে ঢেলে রেখে দেওয়া হয়েছে। এই আলুগুলো আমার মেজে ননদ দিয়েছিল। তো আমার 3টে ননদ, এর আগেও আপনাদের বলেছি, আমার মেজে ননদ এই চন্দ্রমুখী আলু 1 বস্তা দিয়েছিল। আমাদের তো চন্দ্রমুখী আলু নেই, জ্যোতি আলু, তো সেই কারণেও আবার দিয়েছিল। আর পেঁয়াজগুলো বাবা আর মা পয়লা বৈশাখের সময় এসেছিলেন যখন, তখন নিয়ে এসেছিলেন আর কি। মানে বাবা আমার বাড়িতে কিনা নিয়ে আসবেন ভেবে পেতেন না আর কি। তো সেটাই বারবার মনে পড়ে। আর আমার বাড়িতে কেউ আসার রইল না, আর আমার তো খোঁজ খবর করার মতো আর কেউ রইল না। হ্যাঁ, আমার মা আছেন, তবে তিনি তো আর সবসময় গাড়ি ভাড়া করে আসা সম্ভব নয়। বাবা আসতেন সাইকেলে করে, টুকুর টুকুর করে সারাদিন ধরে আসতে যেতে সময় লেগে যেত, তবু সপ্তাহে একদিন আসতেন। তো সেই কথাটাই বারবার মনে পড়ছে আর কি। আজকের দিনেই বাবা আমার মারা গিয়েছিলেন, পুরো 1 মাস হয়ে গেল। আজ হচ্ছে 22শে জুন, 22শে মে, আর বাবা মারা গিয়েছিলেন হচ্ছে 22শে এপ্রিল। আজ পুরো 1 মাস।
তো 1 মাসের মধ্যে মানুষটার সব অস্তিত্ব শেষ হয়ে গেল। আর কোথাও কিছু অস্তিত্ব তার নেই। তবে হ্যাঁ, তার স্মৃতিগুলো আছে, তার করা কাজকর্মগুলো আছে। যেমন চাষের জমিতে যে সমস্ত কাজকর্মগুলো করে গেছিলেন সেগুলো এখনও মানে গেলেই ঝকঝক করে, মানে চোখে পড়ে আর কি। বাগান-টাগানগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছিলেন। চাষের জমিগুলো একদম পরিষ্কার করে রেখে গিয়েছিলেন। তবে 1 মাস হয়ে গেল বাবা মারা গেছেন। এখন ঘাস-টাস হয়ে গেছে। এর আগে যখন আমি একদিন গিয়েছিলাম দেখছি জমিতে পুরো ঘাস হয়ে গেছে অল্প, অল্প। তো সেগুলো এবার কিষাণ রাখাল দিয়ে করতে হবে। আর তো কিছু করার নেই। নিজেদের তো আর কেউ নেই যে করবে। সমস্তটাই এবার কিষাণ দিয়ে টাকা পয়সা খরচা করে করতে হবে। বাবা করতেন নিজে গায়ে গতরে খেটে টুকুর, টুকুর করে সব কিছু করতেন। একটাও কিষাণ রাখালকে দিতে হতো না। কাপড় জামাগুলো সব মেলে দিলাম। এবার একটু ঘরটায় বসি। একটু পরে নিচে যাব। আর এখানে গরম প্রচণ্ড, বেশিক্ষণ থাকা যায় না। আর গতকাল কী করেছি, এখানে মানে এসে আর কি দুপুরে আর একটু ভিডিও এডিট করতে করতে, আর ভিডিও এডিট করতে বসলেন আমার যেন রাজ্যের ঘুম পায়। ভিডিও এডিট করতে করতে আর ঘুমিয়ে পড়েছি। আর যখন 3:20 নাগাদ বাজে, মানে প্রচণ্ড গরম লেগে গেছে, ঘুমটা ভেঙে গেছে। দেখছি যে 3:20 বাজে, ঝেড়ে মেরে উঠে নিচে চলে গিয়ে আবার একটু পাখা চালিয়ে বসলাম। তারপর তো ডিঙ্কা পড়তে চলে আসলো। আর বিকেলে সেরকম কিছু কাজ নেই, সমস্ত সব কাজকর্ম করে নিয়েছি। উঠোনটাও আজকে ধুয়ে দিয়েছি, তো সেই কারণে বিকেলে আর ঝাঁট টাঁট দেওয়ারও ব্যাপার নেই। শুধুমাত্র বিকেলে একটু মানে ডিঙ্কা পড়তে আসবে, ওকে পড়াবো। আর মানে আগামীকাল আর কি শনিবার, তো এই কদিন বাবা মারা যাওয়ার কারণে আমি তো বাপের বাড়ি ছিলাম, তো অনেক দিন পড়াইনি। তো এর আগের শনিবারটা পড়াতে চেয়েছিলাম, ও দাঁত তুলতে গিয়েছিল, দাঁতের ডাক্তারের কাছে আসেনি। আর তার আগে শনিবারটা পড়িয়েছিলাম। আর আগামীকাল শনিবার, কিন্তু আগামীকাল আর পড়াবো না, কারণ হচ্ছে ওই আগামীকাল বাবার বাড়ি যেতে হবে একবার, কারণ মাকে নিয়ে গঙ্গা স্নান করাতে যেতে হবে। 1 মাস হয়ে গেলে, অসহজ 1 মাস হয়ে গেলে, আজকের দিনই বাবা মারা গিয়েছিলেন 1 মাস আগে। তো যখন 11টা সাড়ে 11টা নাগাদ বাজে, মানে আমার শুধুমাত্র মনটা ছটফট করছিল যে এই সময় আমার ফোনটা এসেছিল। আর মানে আমি তো পুরো একদম মানে বাবার ওই ঘটনা শুনে, যখন আমার বড় মার বৌমা ফোন করেছে, বৌদি, যে দিদি তোমার বাবা এরকম বাথরুমে চান করতে ঢুকে আর কোনো সারা শব্দ পাওয়া যায়নি, দরজা ভেঙে বার করতে হয়েছে, তোমার বাবাকে কি হসপিটাল নিয়ে যাবো? দেখুন আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, তো সেই কারণে আমার পারমিশন তো ওরা নেবে, তাই না বলুন? তো আমি না মানে হসপিটাল নিয়ে যাও বা কি নিয়ে যাবে না, এই কথাটাও আমি বলতে পারিনি। মানে আমি সাথে সাথেই মানে একদম পুরো মানে হয়ে যাওয়ার মতো হয়ে গেছি আর কি। মানে ভালো মন্দ কিছু কথা বলার আমার আর কোনো মানে ক্ষমতা নেই। তো সাথে সাথে ছেলে আমার থেকে ফোনটা নিয়ে, ও বাড়িতে ছিল, ফোনটা নিয়ে হাজব্যান্ডকে ফোন করে বললো যে বাপি এরকম মামিমা ফোন করেছে, এইরকম দাদু এই অবস্থা হয়েছে, হসপিটালে কি নিয়ে যাবে? তখন ওর বাপি বলেছে যে হ্যাঁ নিয়ে যেতে বল, আমি যাচ্ছি। এবার হাজব্যান্ড যেখানে কাজ করে সেই জায়গা থেকে আমার বাবার বাড়িটা কাছে, আমাদের বাড়িটা একটু দূর হয়, কিন্তু ওখানটা কাছে হয়। ও আগে আগেই পৌঁছে গেছে, তারপর তো এই অবস্থা, সব কিছু হসপিটাল থেকে ফিরিয়ে নিয়ে চলে আসলো। তো বাবা বাথরুমেই শেষ হয়ে গিয়েছিলেন। তো সেই ঘটনাটা আর কি 11টা সাড়ে 11টার সময় খুব মনে পড়ছিল। তো কী আর করা যাবে, নিয়তির টান, সবাই কি একদিন ওই পথের যাত্রী হতে হবে, কেউ আগে কেউ পরে। আমরা সবাই এসেছি, সবাই ফিরে যাব যে যার জায়গায়, তাই না? কদিনের রঙ্গমঞ্চে মানে একটু রঙ্গতামাশা করে নিয়ে যে যার মতো ফিরে যেতে হবে আমাদেরকে। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।